নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আজকে দুটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এক, নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনের ক্ষমতা কতটুকু, সেই সঙ্গে শেষ পর্যায়ে যাওয়া এই বিহারের পরে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া অন্তিম পর্যায়ে রয়েছে, তার কি কি ডকুমেন্টস লাগতে পারে, পশ্চিমবাংলার যারা ভোটার তাদের ভেরিফিকেশনের জন্য কোন কোন প্রয়োজনীয় নথি প্রয়োজন হতে পারে, তার একটা তালিকা আপনাদের সামনে দেব। তাতে আপনাদের বিভ্রান্তি দূর হবে যে কোন কোন ডকুমেন্টস থাকলে আমরা সেফ থাকবো, আমাদেরকে রাখতে হবে। যখন আমাদের বাড়িতে বিএলও পৌঁছাবেন, তখন যে ডকুমেন্টসগুলো চাইবেন সেগুলো আমরা যাতে আগে থেকেই গুছিয়ে রাখতে হবে, তার একটা তালিকা আপনাদের সামনে তুলে ধরব। 1 নম্বর, নির্বাচন কমিশনকে 1950 সালে সংবিধান যখন তৈরি হয় বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে, তখন নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত একচ্ছত্র ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছে। ভোট করানো, নির্বাচন করানো এবং ভোটার তালিকায় কারা স্থান পাবে, কারা ভারতীয় নাগরিক, সেই সংক্রান্ত কিন্তু ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এখানে কোনো নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কারোরই কোনো অধিকার নেই। কোনো নেতা নেত্রীর কথায় ভুলবেন না, আর কারোর কথায় উদ্দীপিত হয়ে চুপ থাকবেন না। আপনি আপনার ডকুমেন্টসগুলি জোগাড় করুন, কারণ সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী নির্বাচন কমিশন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা অধিকারী হচ্ছে নির্বাচন কমিশন। যদিও সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে কিছু আপিল করা যায় এবং তার বিচার বিবেচনা হতে পারে, সংবিধান লঙ্ঘনের অধিকারে সুপ্রিম কোর্ট বিচার করতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচনের ক্ষেত্রে শেষ কথা, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় প্রশ্ন, কোন কোন ডকুমেন্টস লাগতে পারে ভোটার রিভেরিফিকেশনের জন্য? 1 নম্বর, রাজ্য বা কেন্দ্রীয় কর্মচারী বা অবসরপ্রাপ্ত পেনশনভোগী যদি হন, তাদের সেই সংক্রান্ত নথি কিন্তু জমা দিতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের সেই সংক্রান্ত নথি, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের কিন্তু সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে। 1987 সালের পরে, মানে 1988 সালে যারা জন্মেছেন এমন ব্যক্তিকে দিতে হবে জন্ম সংক্রান্ত শংসাপত্র। তৃতীয়, থাকতে হবে পাসপোর্ট, যদি কারোর পাসপোর্ট থেকে থাকে। 5 নম্বর, জমা দিতে হবে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা মাধ্যমিকের সার্টিফিকেট হলেও চলবে। কি বলা হচ্ছে? স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র থাকে, সেই ব্যক্তিকে জমা দিতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণ করা হবে। দিতে হবে রাজ্য সরকার প্রদত্ত বাসিন্দা শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট। রাজ্য সরকার অনুমোদিত কোনো সংস্থা থেকে যদি শংসাপত্র পান যে তিনি স্থায়ী বাসিন্দা, সেই সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট। 7ম, কেউ যদি বনাঞ্চলে থাকেন, বনভূমি এলাকায় বসবাস করেন, সেক্ষেত্রে বন দপ্তরের সার্টিফিকেট লাগবে। 8ম, কেউ যদি সংরক্ষিত সম্প্রদায়ের হন, তার ক্ষেত্রে সেই সংক্রান্ত নথি। 9 নম্বর, এনআরসি শংসাপত্র, যদি ওই রাজ্যে, যে রাজ্যের কথা বলা হচ্ছে সেটা ভারতবর্ষে 29 রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য এসআইআর, বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, তার প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রস্তুতি। সেখানে যদি এনআরসি হয়ে থাকে, পশ্চিমবঙ্গে এনআরসি হয়নি, তবে এখানে কোনো কাগজপত্র নেই, এনআরসি থাকলে তবে এনআরসির কাগজটাও গণ্য হতো। 10 নম্বর, এছাড়াও জমা দেওয়া যেতে পারে রাজ্য সরকার প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার, পরিবারের জন্য রেজিস্টার যদি থাকে তবে সেই কাগজটাও কিন্তু গ্রাহ্য হবে। জমি থাকলে তার নথি, অর্থাৎ দলিল বা পর্চা, যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে তার নথি, দলিল অথবা পর্চা এগুলো লাগবে। এবারে দর্শক, একটি প্রশ্ন, যে প্রশ্ন অবশ্যই আপনাদের মনে উকি দিচ্ছে, যে আধার কার্ড তো বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছুটা অগ্রাধিকার দিয়েছে, সেটা কি পশ্চিমবঙ্গে অ্যাপ্লিকেবল 12তম নথি হিসাবে? না, কেবলমাত্র সুপ্রিম কোর্টের রায় ছিল বিহারের জন্য, পশ্চিমবঙ্গের জন্য নয়। আধারটা হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নয়, আপনার পরিচয়ের প্রমাণ। আপনি কে, আপনার বয়স কত, আপনি কোথায় থাকেন,
সেই ঠিকানা, আপনার পিতৃ পরিচয়, আপনার পরিচয় সব কিছুই রয়েছে আধার কার্ডে, কিন্তু আপনি ভোটার হিসাবে আধার কার্ডটা গণ্য করা হচ্ছে না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। অতএব এই আধার কার্ড কিন্তু যারা ভেবে রেখেছেন যে আধার কার্ডটা গণ্য হবে না, আধার কার্ড কিন্তু এই 12তম যে নথি হিসাবে গ্রাহ্য করার যে ভাবনা কিছু কিছু মানুষ নিয়েছিলেন, সেটা কিন্তু গণ্য করা হয়নি। 12তম নথি হিসাবে আধার কার্ডকে কিন্তু যুক্ত করা হয়নি। অতএব আধার কার্ডটা গ্রাহ্য হবে না। তবে কারোর কথা না শুনি আমরা হয়তো যে তীব্র লড়াই দেখছি বিজেপি নেতৃবৃন্দ এবং তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে, যে রাজ্য নেতৃবৃন্দের মধ্যে যে লড়াই, বাক্যযুদ্ধ চলছে, তাতে আপনি বিভ্রান্ত হবেন না। আপনি নিশ্চিন্তে নিভৃতে আপনার ডকুমেন্টসগুলি আপনি জোগাড় করুন। এবার একটি প্রশ্ন, এসআইআর এর বিরোধিতা কেন করা হচ্ছে আর এসআইআর এর সপক্ষে কেন বলা হচ্ছে? ভারতবর্ষের পাশে রয়েছে বাংলাদেশ, সেখানে বিপুল পরিমাণে অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছে। একসঙ্গে অনুপ্রবেশকারী, একসঙ্গে শরণার্থী। শরণার্থী হিসাবে যারা এসছেন, শিখ, হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, পার্বত্য উপজাতি সম্প্রদায়ের মানুষজন, তারা কিন্তু শরণার্থী হিসাবে গণ্য হচ্ছেন। সেই শরণার্থীরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হবেন না, তাদের নাগরিকত্ব তারা পাবেন এবং ভোটার তালিকায় স্থান পাবেন। কিন্তু অনুপ্রবেশকারী হিসাবে ভারত সরকার যে সংশোধনী এনেছেন, বিল এনেছেন, সেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আগত মুসলিম, সেটা পাকিস্তান হতে পারে, আফগানিস্তান হতে পারে, বাংলাদেশ থেকে হতে পারে, সেই তিনটি দেশ থেকে আগত কোনো মুসলিম বা রোহিঙ্গাদের কোনোভাবে ভারত সরকার তার নাগরিকত্ব দেবে না। তাই সমস্যা তাদেরই হওয়া উচিত। কিন্তু যে বিষয়ে রাজ্যে ডিবেট হওয়া উচিত, বিতর্ক হওয়া উচিত, সেটা হলো প্রকৃত নাগরিক কোনোভাবে কি নাম বাদ যেতে পারে? না। যারা প্রকৃত নাগরিক, যাদের বংশ পরম্পরায় ভারতবর্ষে শেকড় রয়েছে, যাদের পূর্ব প্রজন্ম ভারতীয়, তাদের অনুজ যারা আমরা, আমাদের ডকুমেন্টস রয়েছে স্বচ্ছ, আমাদের পূর্বতম মানুষদের তালিকায় নাম রয়েছে, তাই প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা খুবই কম। সেক্ষেত্রে একজনও যদি ভোটারের তালিকা থেকে বৈধ নাগরিক বাদ যায়, তবে তার বিরুদ্ধে মামলা হতে পারে সুপ্রিম কোর্টে। কিন্তু অবৈধ নাগরিকরা ভারতীয় ভোটার তালিকায় নাম পাবে এমন মনে করার কোনো কারণ নেই। যারা মশগুল রয়েছেন, কেন এই বিরোধিতা? কেন সকল নাগরিকের তালিকায় নাম থাকবে? যারা প্রকৃতপক্ষে কাগজপত্র জমা দিতে পারবেন না, 11টি নথি কোনোটাই জমা দিতে পারবেন না, তারা কিন্তু তালিকা থেকে বাদ চলে যাবেন, এটা নিশ্চিত। তাই আপনার ডকুমেন্টস আপনি গুছিয়ে রাখুন, খোঁজ নিয়ে রাখুন, সঞ্চয় করে রাখুন, যাতে বিএলও আপনাদের বাড়িতে গেলে আপনারা সেই কাগজটা জমা দিতে পারেন। তো বিভ্রান্ত না হয়ে এই রাজ্য নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যে দলগুলো রয়েছে, তাদের কথায় বিভ্রান্ত না হয়ে এসআইআর হচ্ছে, এসআইআর হবে, এসআইআর করার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে, সেটাকে মান্যতা দিয়ে আপনি এই কাগজগুলো জমা রাখুন, যাতে আগামীতে আপনাদের সুবিধা হবে।